সময় বেঁধে দিয়ে বিমান হামলা, গাজায় আশ্রয়কেন্দ্র ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল। যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন, সুপেয় পানির সংকটে স্বাস্থ্যগত বিপর্যয়ের শঙ্কা। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে বৈঠকে প্রস্তুত ইইউ। দাবি জার্মানি, রুশ তেল রফতানিতে সামুদ্রিক সেবা নিষিদ্ধের প্রস্তাব। শান্তি আলোচনায় বাধ্য করতেই পদক্ষেপ। ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠককে ইতিবাচক বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পরমাণু কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনার আশা। তেহরানের উপর নতুন নিষেধাজ্ঞা ওয়াশিংটনের। এবং জুমার নামাজের সময় পাকিস্তানের ইসলামাবাদে মসজিদের বাইরে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩১, আহত ১৫০ শতাধিক। ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠী জড়িত, ধারণা পুলিশের। কুখ্যাত যৌন অপরাধী এপস্টিন ইস্যুতে পিটার ম্যান্ডেলসনের বাড়িতে তল্লাশি, হুমকিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের অলিম্পিক নেতৃত্ব। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় শুক্রবার ভোরে দক্ষিণ গাজার খান ইউনিসে একটি ভবনে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এরপর এলাকাটি পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বাসিন্দারা জানান, হামলার শিকার ভবনটি স্থানীয় একটি স্কুলের বিপরীত পাশে অবস্থিত, যেখানে আশ্রয় নিয়েছিলেন উপত্যকাটির বাস্তুচ্যুত মানুষ। আধ ঘন্টার মধ্যে বাড়িটি খালি করার নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। এরপরই সেখানে হামলা করা হয়। একই দিন গাজা সিটির জৈতুন এলাকাতেও একটি ভবনে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। এতে ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কোনো ধরনের প্রমাণ ছাড়াই সেখানে হামাসের অবকাঠামো ছিল বলে দাবি করে দখলদাররা। তবে হামলার আগে ভবনটি খালি করায় হতাহতের খবর পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে গেল অক্টোবরে হওয়া ইসরায়েল হামাস যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে গাজা সিটিতে তীব্র হচ্ছে পানির সংকট। প্রধান সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় লাখো মানুষ নিরাপদ পানির উৎস পাচ্ছেন না। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শহরের ৮৫% বেশি এলাকায় নিয়মিত পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। মানবিক সংস্থাগুলো সতর্ক করে বলছে, নিরাপদ পানির সংকট দীর্ঘমেয়াদে মারাত্মক প্রভাব ফেলতে পারে। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ, যাদের বেশিরভাগই হাউথি আন্দোলনের সমর্থক। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে শহরের সাবিন স্কোয়ারে সমবেত হন তারা। এ সময় গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এতে রাশিয়ার তেল রফতানিতে ব্যবহৃত সব ধরনের সামুদ্রিক সেবা পুরোপুরি নিষিদ্ধ করার কথা বলা হয়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন জানান, এটি ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসনের পর রাশিয়ার বিরুদ্ধে ইইউ এর ২০তম নিষেধাজ্ঞা প্যাকেজ। মস্কোকে বাস্তব শান্তি আলোচনায় বসতে বাধ্য করার লক্ষ্যেই এই উদ্যোগ। বর্তমানে রাশিয়ার ১/৩ বেশি তেল রফতানি হচ্ছে ভারত ও চীনে, যেখানে গ্রিস, সাইপ্রাস ও মাল্টার শিপিং সেবা ব্যবহৃত হয়। নতুন নিষেধাজ্ঞা কার্যকর হলে এই বাণিজ্য প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যাবে। পাশাপাশি ধাতু, রাসায়নিক ও গুরুত্বপূর্ণ খনিজ আমদানিতেও নতুন নিষেধাজ্ঞা আসছে। আরও ২০টি রুশ ব্যাংক এবং ক্রিপ্টো ও ট্রেডিং কোম্পানিকেও নিষেধাজ্ঞার আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়। এদিকে আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। বলেন, ইউক্রেন যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন এখনও বড় চাপে। ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রুশ হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি অবকাঠামোর মেরামত দ্রুত এগোচ্ছে। আরও জানান, শাহেদ ড্রোন মোকাবেলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নতুন করে সাজানো হচ্ছে। এছাড়াও আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া আলোচনার পর দুই দেশের ১১৪ জন যুদ্ধবন্দী মুক্তি পেয়েছেন বলে জানান জেলেনস্কি। ইরান যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার মধ্যেই আলোচনার টেবিলে দুই দেশ। স্থানীয় সময় শুক্রবার ওমানের মাস্কটে শেষ হয়েছে দুই দেশের কর্মকর্তাদের পরোক্ষ আলোচনা। ইরানের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আর যুক্তরাষ্ট্রের পক্ষে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জেরেড কুশনার ও উপদেষ্টা স্টিভ উইটকফ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া এ আলোচনাকে ভালো শুরু বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানান, আলোচনাটি দুই দেশের মধ্যস্থ
সমঝোতার মাধ্যমে হয়েছে। পারমাণবিক বিষয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্র। দুপক্ষের মধ্যে আরও আলোচনা হওয়ার ইঙ্গিত মিলছে। তবে পরবর্তী দফার আলোচনা কবে হবে তা এখনও ঠিক হয়নি। আলোচনা শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, কার্যকর পথে এগিয়ে যেতে পারলে পারমাণবিক আলোচনা ইতিবাচক কাঠামোতে পৌঁছাতে পারবে। তিনি আরও বলেন, তেহরানের উদ্বেগগুলো যেমন জানানো হয়েছে, তেমনি ইরানের জনগণের অধিকারের বিষয়ও তুলে ধরা হয়েছে। একই সঙ্গে অন্য পক্ষের মতামতও শোনা হয়েছে। আলোচনার আগে যুক্তরাষ্ট্র জানায়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন নিয়ে কথা বলতে চায় তারা। তবে বৈঠক শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছুই জানানো হয়নি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেন, এই আলোচনা দুপক্ষের চিন্তাভাবনা পরিষ্কার করতে সহায়ক হয়েছে এবং অগ্রগতির কিছু ক্ষেত্র চিহ্নিত করা গেছে। এই আলোচনা এমন সময়ে হয়েছে যখন মধ্যপ্রাচ্যে বড় সামরিক প্রস্তুতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক চুক্তি না হলে ইরানে বোমা হামলারও হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। তবে হামলা হলে শক্ত প্রতিক্রিয়া দেখাবে বলেও জবাব দেয় তেহরান। পাকিস্তানের ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজাতুল কুবরা ইমামবাড়ার একটি শিয়া মসজিদ। শুক্রবার জুমার নামাজ চলার সময় সেখানে ঘটে ভয়াবহ বোমা বিস্ফোরণ। হতাহত হন বহু মানুষ। পুলিশ জানায় এটি আত্মঘাতী বোমা হামলা। বিস্ফোরণ ঘটানোর আগে হামলাকারীকে দরজার কাছে থামানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তার গুলি বিনিময় হয়। এক পর্যায়ে হামলাকারী দরজার সামনেই বোমা বিস্ফোরণ ঘটায়। এতে বহু মানুষ হতাহত হন। জেলা প্রশাসন জানায়, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পিমস পলিক্লিনিক ও সিডিএ হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ, রেঞ্জার্স ও সেনা সদস্যরা। রাওয়ালপিন্ডি পুলিশকে রাখা হয় উচ্চ সতর্ক অবস্থায়। শহরের বিভিন্ন মসজিদ ও ইমামবাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ বলছে, হামলাকারী ফিতনা আল খাওয়ারিস গোষ্ঠীর সদস্য। বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন তারা। দেশটির সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী এ ঘটনার পেছনে ভারতকে দায়ী করেছেন। বিস্ফোরণের ঘটনায় ইরানের রাষ্ট্রদূত নিন্দা জানিয়ে বলেন, পাকিস্তানের জনগণের শোকে পাশে আছে তেহরান। পাকিস্তানের রাজধানীতে বড় ধরনের আত্মঘাতী হামলার ঘটনা নতুন নয়। গত বছরের নভেম্বরেই আদালতের সামনে বিস্ফোরণে নিহত হন অন্তত 12 জন। 2008 সালে ম্যারিয়ট হোটেলে হামলায় মারা যান 60 জনের বেশি মানুষ। নতুন করে হামলার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সময় শুক্রবার ব্রিটিশ মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। মেট্রোপলিটন পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার জানান, এটি কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে তার সম্পর্ক থেকে সম্ভাব্য অনিয়মের অভিযোগ তদন্তের অংশ। এ সময় ওয়েলশায়ার ও লন্ডনের ক্যামডন এলাকার বাড়িতে অভিযান চালানো হয়। 2009 সালে ম্যান্ডেলসন যখন ব্যবসা বিষয়ক মন্ত্রী ছিলেন, তখন এপস্টাইনের কাছে সংবেদনশীল সরকারি তথ্য পাঠিয়েছিলেন, যা নিয়ে এখন অভিযোগ উঠেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্ব নিয়ে নতুন করে রাজনৈতিক ঝড় উঠেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, সাবেক মন্ত্রী পিটার ম্যান্ডেলসনের জেফ্রি এপস্টাইন সম্পর্কিত তথ্য প্রকাশের ঘটনা স্টারমারের ক্ষমতা মারাত্মকভাবে দুর্বল করেছে। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবফোর্ডের মতে, কিয়ার স্টারমার এখন রিংয়ের কোণে দাঁড়িয়ে থাকা একজন বক্সারের মতো। তার প্রশাসন আজই পতিত হতে পারে বা কয়েক মাস কিংবা বছর পরেও টিকে থাকতে পারে। এদিকে এপস্টাইন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটিতে প্রভাব পড়েছে। চেয়ারম্যান জিন সাইকোস বলেছেন, তিনি এখনও 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নেতৃত্বে পূর্ণ আস্থা রাখেন। তবে প্রকল্পের প্রধান কেইসি ওয়াসারম্যানের পদত্যাগের দাবি উঠেছে, কারণ ওয়াসারম্যানের নামও এপস্টাইনের ফাইলে যুক্ত আছে। আর ওয়াসারম্যান ক্ষমা চেয়ে জানান, তার সঙ্গে জড়িত চিঠিপত্রগুলো এপস্টাইনের ভয়ানক অপরাধের অনেক বছর আগেরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির পর সেখানে নিজেদের প্রথম কূটনৈতিক দফতর চালু করেছে কানাডা। স্থানীয় সময় শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে আনুষ্ঠানিকভাবে কনসুলেট উদ্বোধন করে দেশটি। কানাডার গভর্নর জেনারেল মেরি সাইমন ও পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ সহ শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় একটি কানাডিয়ান কোস্টগার্ড জাহাজও উপস্থিত ছিল। পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষে অনিতা আনন্দ এটিকে গ্রিনল্যান্ড ও ডেনমার্কের মানুষের সঙ্গে দীর্ঘমেয়াদী সংহতির প্রতীক বলে উল্লেখ করেন।
একই দিন ফ্রান্সও গ্রিনল্যান্ডে তাদের কনসুলেট খুলেছে। এটিকে বিদেশি কূটনৈতিক সম্পৃক্ততায় ঐতিহাসিক সম্প্রসারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। যদিও আগে থেকেই নুকে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্রের কনসুলার সেবা চালু রয়েছে, তবে এই উদ্যোগকে ন্যাটো মিত্রদের স্পষ্ট সমর্থনের বার্তা হিসেবেই দেখা হচ্ছে। এর আগে জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দরকার বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে সুর নরম করে ডেনমার্ক, ইউরোপীয় মিত্র ও কানাডার সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, গ্রিনল্যান্ড ও আর্কটিক অঞ্চলের সঙ্গে কানাডার ঘনিষ্ঠ ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্কের কারণে এই কনসুলেটের গুরুত্ব অনেক। কানাডা সরকার আর্কটিকে সারা বছর ধরে সামরিক উপস্থিতি এবং অবকাঠামো উন্নয়নে ৭৪ কোটিরও বেশি মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। জম্মু কাশ্মীর ঘিরে ভারতকে আবারও কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় বৃহস্পতিবার কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভার বিশেষ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে একের পর এক সতর্ক বার্তা দেন তিনি। বলেন, একদিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পাকিস্তানেরই অংশ হবে। শাহবাজ শরীফ ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরকে ফিলিস্তিনের সঙ্গে তুলনা করেন। জম্মু কাশ্মীর বিবাদ মেটাতে হলে কাশ্মীরি জনগণের ইচ্ছাকে গুরুত্ব ও মর্যাদা দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন করারও আহ্বান জানান। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, লজ্জাজনক পরাজয়ের পর ভারত আবারও তার প্রক্সি বাহিনীর মাধ্যমে পাকিস্তানের সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে। নয়াদিল্লি যতক্ষণ না তার আগ্রাসী, সম্প্রসারণবাদী ও আধিপত্যবাদী নীতি পরিত্যাগ করবে, ততক্ষণ দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে দাবি করেন তিনি। এদিকে পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির মুজাফফরাবাদ সফর করে কাশ্মীরি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, তিনি ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং যে কোনো আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক ও উপযুক্ত জবাবের অঙ্গীকার করেন। তিনি কাশ্মীরকে স্বাধীনতার ভোর দেখার আহ্বান জানান। ভারতীয় নিরাপত্তা সূত্রগুলোর দাবি, এই কড়া বক্তব্যের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষের উপর। স্থানীয়দের একাংশ মনে করছেন, এটি বাস্তব কল্যাণের চেয়ে রাজনৈতিক কথার লড়াই। এই কারণে পর্যটন, শিক্ষা ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সীমান্তবর্তী এলাকায় ভয় ও অনিশ্চয়তা বাড়ছে বলে উদ্বেগ জানিয়েছেন স্থানীয়রা।